ভাবুন তো, একটা দেশের কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আছে, অথচ সেই দেশটাই অর্থনৈতিকভাবে প্রায় ধ্বংস হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ভেনিজুয়েলার গল্পটা শুধু খবরের শিরোনাম না, এর ভেতরে আছে রাজনীতি, ক্ষমতা আর নীতির এক জটিল খেলা। চলুন আজ আমরা সেই গল্পের গভীরে যাব। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৬৫,৩৭০%। ভাবা যায়? এটা ছিল ২০১৮ সালে ভেনেজুয়েলার হাইপার ইনফ্লেশনের রেট, মানে জিনিসপত্রের দাম বাড়ছিল রকেটের গতিতে। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় অর্থনৈতিক বিপর্যয়টা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। সাধারণ মানুষের জীবন চালানোই তখন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তো প্রশ্নটা এখানেই, এত তেল, এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও একটা দেশ কিভাবে ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে? এটা একটা বড় ধাঁধা। চলুন আজ এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমেই দেখা যাক একটা জাতির পতনের শুরুটা কিভাবে হলো। দেখুন, ভেনেজুয়েলার এই অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে প্রায় সবাই একটা থিওরির কথা বলে, সেটার নাম ডাচ ডিজিজ। ব্যাপারটা খুব সোজা। ধরুন একটা দেশ তেল বিক্রি করে প্রচুর টাকা কামাচ্ছে। তখন কি হয়? দেশের ফোকাসটা শুধু তেলের ওপরই চলে যায়। কৃষি, শিল্প, এইসব অন্য সেক্টরগুলো অবহেলিত হতে থাকে আর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর এই ডেটাটা দেখুন, ভেনেজুয়েলার মোট রপ্তানির ৯০% ছিল তেল। মানে ডাচ ডিজিজ থিওরিটা তো একদম খাপে খাপ মিলে যাচ্ছে, তাই না? মনে হতেই পারে যে তেলের দাম পড়ল আর অমনি সব শেষ। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ, নাকি এর পেছনে আরও কিছু আছে? তো চলুন এই সাধারণ সন্দেহভাজনের বাইরেও একটু দেখি। আসলে ডেটা যখন ভালোভাবে বিশ্লেষণ করা হয়, তখন কিন্তু একেবারে অন্য একটা ছবি সামনে আসে। বোঝা যায় যে এই ডাচ ডিজিজ গল্পের একটা অংশ হতে পারে, কিন্তু এটাই মূল ভিলেন নয়। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে ভেনেজুয়েলার সাথে অন্য তেল নির্ভর দেশগুলোর তুলনা করা হয়েছে। দেখুন, ২০১৪ সালে যখন তেলের দাম কমে, তখন সব দেশের অর্থনীতিতেই একটা ধাক্কা লাগে। কিন্তু ভেনেজুয়েলার পতনটা দেখুন, এই হলুদ লাইনটা, এটা শুধু ধাক্কা নয়, এটা ছিল পুরোপুরি ধস। তার মানে সমস্যাটা শুধু তেলের দামের নয়, আরও গভীরে। তাহলে বোঝা যাচ্ছে ভেনেজুয়েলা ছিল একটা অর্থনৈতিক ব্যতিক্রম। তাহলে আসল কারণগুলো কি? বিশেষজ্ঞরা মূলত ৩টে মূল কারণের কথা বলেন। প্রথমত, সরকারের কিছু রাষ্ট্রকেন্দ্রিক নীতি। দ্বিতীয়ত, একটা বিশাল শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতির জন্ম। আর তৃতীয়ত, একনায়কতন্ত্র, মানে ক্ষমতাকে পুরোপুরি এক হাতে নিয়ে আসা। শুরুটা হয়েছিল হুগো শাভেজের সময় থেকে, যাকে বলা হয় শাভেজমো। সরকার তখন অর্থনীতির সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। বড় বড় প্রাইভেট কোম্পানিকে সরকারি করে দেওয়া হলো, প্রচুর সামাজিক প্রকল্পে টাকা ঢালা হলো, এমনকি ৪০০র বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ফিক্সড করে দেওয়া হলো, আর ডলার লেনদেনের ওপর ছিল কড়া নিয়ন্ত্রণ। এই চার্টটা কিন্তু আসল সমস্যাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভালো করে দেখুন, যখন তেলের দাম ছিল সর্বোচ্চ, মানে যখন ভেনেজুয়েলার সোনার সময়, তখনও সরকারের আয় থেকে ব্যয় ছিল অনেক বেশি। মানে সংকটের বীজটা কিন্তু পোতা হয়েছিল সেই ভালো সময়েই। ভবিষ্যতের কথা না ভেবে যখন টাকা ছিল, তখন দেদারসে খরচ করা হচ্ছিল। তো সরকার যখন সবকিছুর দাম আর ডলারের রেট নিয়ন্ত্রণ করতে গেল, তখন ফল হলো হিতে বিপরীত। জন্ম নিল একটা বিশাল কালোবাজার, একটা প্যারালাল অর্থনীতি। একদিকে বাচাকেরোস নামের কালোবাজারিরা জিনিসপত্র লুকিয়ে রেখে অনেক বেশি দামে বিক্রি করতে শুরু করল। অন্যদিকে সরকারি রেটের বাইরে ডলারের জন্য তৈরি হলো বিশাল ব্ল্যাক মার্কেট। এমনকি অবৈধ মাইনিং সিন্ডিকেটগুলো দেশের বিভিন্ন এলাকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। এখন প্রশ্ন হলো, এই পলিসিগুলো এতদিন ধরে চলল কিভাবে? এর জন্য তাকাতে হবে রাজনৈতিক নেতৃত্বের দিকে। নিকোলাস মাদুরো একসময় বাস ড্রাইভার আর ইউনিয়ন লিডার ছিলেন। সেখান থেকে তিনি ধীরে ধীরে হুগো শাভেজের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠেন। আর শাভেজের মৃত্যুর পর তারই বেছে নেওয়া উত্তরসূরি হিসেবে দেশের প্রেসিডেন্ট হন। আসলে ব্যাপারটা শুধু অর্থনীতির ছিল না, ক্ষমতারও ছিল। শাভেজ এবং পরে মাদুরো দুজনেই ক্ষমতাকে একেবারে নিজেদের মুঠোয় নিয়ে আসেন। প্রেসিডেন্টের মেয়াদের কোনো সীমা রাখা হলো না, সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে আনা হলো, এমনকি সংবিধান বদলে ফেলার জন্য একটা নতুন অ্যাসেম্বলিও তৈরি করা হলো। সব মিলিয়ে একছত্র ক্ষমতা নিশ্চিত করা হয়েছিল। এই রাজনীতি, নীতি আর ক্ষমতার খেলাটাই আমাদের পরের অধ্যায়। দেশের ভেতরে যখন ক্ষমতা এভাবে এক হাতে চলে যায়, তার প্রভাব তো বাইরেও পড়বে, তাই না? হলোও তাই। ভেনেজুয়েলা আন্তর্জাতিকভাবে একঘরে হতে শুরু করল। এই টেবিলটা দেখুন, মাত্র ৩ বছরে আমেরিকার সাথে তাদের ব্যবসা বাণিজ্য কি সাংঘাতিকভাবে কমে গেছে। এটা অর্থনীতির ওপর যে কি পরিমাণ চাপ তৈরি করেছিল তা বলাই বাহুল্য। আর এর ফলেই শুরু হয় নিষেধাজ্ঞা আর অচলাবস্থার এক নতুন পর্ব।
পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একসময় খবর ছড়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অ্যারেস্ট করার জন্য আমেরিকার স্পেশাল ফোর্স নাকি কারাকাসে অভিযান চালিয়েছে। মানে দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছিল এই একটা ঘটনা থেকেই তা স্পষ্ট। তবে মজার ব্যাপার হল 2022 সালের গ্লোবাল এনার্জি ক্রাইসিস ভেনেজুয়েলার জন্য একটা ছোট্ট সুযোগ তৈরি করে। বিশ্বজুড়ে যখন তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায় তখন ভেনেজুয়েলার তেলের কথা আবার সবার মনে পড়ে, আর এর ফলে বন্ধ হয়ে যাওয়া কিছু কূটনৈতিক দরজাও খুলতে শুরু করে। তবে বাইরের দেশের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব কিন্তু পরিষ্কারভাবে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। তার মতে এই ধরনের কাজ আন্তর্জাতিক আইনের জন্য একটা বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলত। তো সব মিলিয়ে ভেনেজুয়েলার সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। তাহলে দেখুন, ভেনেজুয়েলার গল্পটা আসলে একটা চক্রের মতো। একদিকে দেশের ভেতরের ভুল নীতি আর ক্ষমতার খেলা, আর অন্যদিকে বাইরের দুনিয়ার প্রচণ্ড চাপ। এই দুয়ের মাঝে আটকে গেছে একটা পুরো দেশ। এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথটা ঠিক কী? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়, আর এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।